আসসালামু আলাইকুম। একটু দেখো তো আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং বোর্ড ক্লিয়ার কিনা। এই দুটো জিনিস ক্লিয়ার থাকলে আমি শুরু করব। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, মানে সোজা কথা আসলে একটা কোশ্চেন দিয়ে তুমি কত কিছু শিখবা তার হিসাব নাই, মানে ব্যাখ্যাগুলো খুব ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো আমরা বাছাই করছি 1988 সাল থেকে 1995 সালের কোশ্চেন থেকে, যেটা আমাদের প্রশ্ন ব্যাংকে আছে, এবং ওখান থেকে মিলিয়ে বর্তমানের সিলেবাসে যেটা দরকার, মানে যেটার সাথে বর্তমান সিলেবাসের মিল আছে, সব তো আর মিল নেই, সেই কোশ্চেনগুলোকে আলাদা করে ব্যাখ্যা সহ সুন্দর 10টা করে প্রশ্ন সলভ আয়োজন করছে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা যে ভাইয়া, যে এটাতে লাভটা কি, লাভটা দেখবে যে প্রশ্ন প্যাটার্ন কত সুন্দর হতে পারে এবং একটা প্রশ্নের মধ্যে কত কিছু শেখা সম্ভব, কত কিছু জানা পসিবল, এবং একটা টপিকস পুরো একটা কোশ্চেনে কিভাবে চলে আসে, এই জিনিসটা শিখতে পারবা। দ্যাটস ওয়াই তোমার প্রশ্ন ধরতে, প্রশ্ন পড়াশোনা পড়তে, টপিকস পড়তে এবং নিজেকে যাচাই করতে খুবই উপকার হবে। তো তোমরা ক্লাসগুলো শেয়ার করে দিতে পারো, বন্ধুদের উপকার হবে। ফ্রি ক্লাস যেহেতু, সাথে আরো একটা কাজ করতে পারো, ফ্রেন্ডদের মেনশন করতে পারো, পার্সোনাল প্রোফাইলে শেয়ার করে রাখতে পারো, কারণ জানোই তো যে লাইভ ক্লাসগুলো অটোমেটিক্যালি ফেসবুক ডিলিট করে দেয় কিছুদিন পরে, পরবর্তীতে থাকবে না, যার কারণে ক্লাস করাটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো আমরা শুরু করি। তো দেখো লেখাই আছে মেডিকেল প্রশ্ন ব্যাংক সমাধান ক্লাস। আজকের কোশ্চেনগুলো আসলে গত ক্লাসের চেয়েও সুন্দর, মানে ভালো লাগবে কোশ্চেনগুলোতে। তুমি চাইলেই উত্তর করতে পারবে এরকম না, একটু ভাবতে হবে, একটু চিন্তা করতে হবে, তারপর তুমি আসলে উত্তর করতে পারবে। ঠিক আছে? আচ্ছা দেখো, আমার নাম পরিচয় আছে। প্রথম কোশ্চেন, সুন্দর একটা কোশ্চেন আছে। প্রথম কোশ্চেনটা হলো, আরশোলার রক্তকণিকা সম্পর্কে কোনটি সত্য? ভাইয়া চাইলে আমি এই কোশ্চেনটা বাদ দিতে পারতাম, কিন্তু বাদ দেই নাই। কেন? কারণ আরশোলা হারিয়ে গেছে, ঘাসফড়িং রয়ে গেছে। ওই যে বলে না যে তেলাপোকা আসলে হারায় যায় না, তেলাপোকা হারানোটা খুবই কষ্ট। তেলাপোকা হাতি হারায় যায়, কিন্তু তেলাপোকা বেঁচে থাকে, ঘাসফড়িং এর ভিতরেই বেঁচে আছে। ওইখানে দেখবা মুখপাঙ্গের যে চিত্র আছে, সেখানে আরশোলার কথা বলা আছে। তো এখানে আসলে যা পড়বো, ঘাসফড়িং এও তাই পড়া, সেম জিনিস। তো একটা জিনিস মাথায় রাখবা যে আরশোলা এবং ঘাসফড়িং উভয়ের রক্ত সাদা। একটা জিনিস বলে দিলাম, রক্ত তুমি আরশোলা মাইরে দেখো, লাল কোনো রক্ত বের হবে না, সাদা রক্ত বের হবে। আচ্ছা, তো কি বলছে, আরশোলার রক্তকণিকা সম্পর্কে কোনটি সত্য? যদি উত্তর পারো তাহলে সাথে সাথে উত্তর করে দাও, উত্তর করে দাও। আমি ব্যাখ্যায় যাই। দেখো, ঘাসফড়িং এর ক্ষেত্রে বা আরশোলার ক্ষেত্রে আমরা আরশোলা ভুলে যাই। আমরা কি করি বলতো? আমরা ঘাসফড়িং এ ফিরে আসি। দ্যাট ইজ ঘাসফড়িং। আমার ঘাসফড়িং, দেখো কিছু টপিকস বের করবো, তোমার একবারে চোখের সামনে ভাসবে, যেহেতু আমি ঘাসফড়িং এই পড়ছি। হ্যাঁ, দেখো, শ্বেত ও লোহিত উভয় প্রকার রক্তকণিকা থাকে, পসিবল না। কারণ লোহিত রক্তকণিকা যদি থাকতো তাহলে তার রক্তটা লাল হতো, কিন্তু আমি একটু আগেই বললাম যে দুইটারে মাইরে দেখো, রক্ত পাবা হলো সাদা। তা আমরা প্রায় বলে থাকি, গ্রামের মানুষজন বলে থাকে যে এদের আসলে রক্ত নাই। কথাটা ভুল, রক্ত আছে ঠিকই, কিন্তু এই যে লোহিত রক্তকণিকা নাই। তার মানে কোনটি সত্য? এটা আসলে মিথ্যা, এটা ফলস। আচ্ছা, 2 নাম্বারটা দেখি, শুধুমাত্র রক্তকণিকা থাকে। আসলে উত্তর এটাই, মানে অনুচক্রিকা তো এদের থাকবেই না, রুই মাছেও নাই, ঘাসফড়িংয়েও নাই, আরশোলাতেও নাই। আসলে এটাই আসলে ট্রু, মানে উত্তর আমি পেয়ে গেছি। এখন দেখো বাকিগুলা, এই যে রক্তকণিকায় কোনো নিউক্লিয়াস নাই, রক্তকণিকায় নিউক্লিয়াস আছে, শ্বেত রক্তকণিকাতে নিউক্লিয়াস আছে। আচ্ছা, বৃহৎ শ্বেত রক্তকণিকা সবচাইতে বেশি। ভাইয়া এটা তো কখনোই শুনি নাই, বৃহৎ শ্বেত রক্তকণিকা কি? ভাইয়া তোমরা যদি পড়ে থাকো, ঘাসফড়িং পড়ে থাকো, সেখানে 3 ধরনের হিমোসাইট পড়ছো কিনা? 3 ধরনের হিমোসাইট, মানে এদের রক্তকে রক্ত বলে না, বলা হয় হিমোলিম্ফ। কি বলা হয়? হিমোলিম্ফ বলা হয়।
মানে রক্ত এবং লসিকা একসাথে মিশ্রিত অবস্থায় থাকে, তাই একে হিমোলিম্ফ বলে। দ্বিতীয় কথা, এদের রক্তকণিকাকে রক্তকণিকা না বলে হিমোসাইট বলা ভালো, কোষ বলা ভালো, কারণ নিউক্লিয়াস থাকে। কারণ কি? নিউক্লিয়াস থাকে। এবং 3 ধরনের হিমোসাইট আছে। একটা হলো, তোমরা মনে হয় পড়ছো, প্রো হিমোসাইট, ট্রানজিশনাল হিমোসাইট, ট্রানজিশনাল হিমোসাইট এবং এবং বৃহদাকার হিমোসাইট, মানে লার্জ হিমোসাইট। তো পার্সেন্টেজটা দেখো, প্রো হিমোসাইট কত পার্সেন্ট থাকে। এইবার আমরা ওই টপিকটাতে যাই যে ভাইয়া এই যে আপনি যে বললেন আমি 3 ধরনের হিমোসাইট কোনটা আসছে, এবার আমরা পার্সেন্টেজটা একটু দেখি। দেখো এই যে ব্যাখ্যাতে দেখো, এটা কি কমন না আনকমন? এটা তো ঘাসফড়িং এ আছে, এটা ঘাসফড়িং এ পড়ছো না? এই যে ঘাসফড়িং এ তো মাস্ট পড়ছো এই জিনিস। দেখো হ্যাঁ, এই যে উত্তর এখানে লেখাই আছে, নিউক্লিয়াস ধারী শ্বেত রক্তকণিকা থাকে, মানে এটাই ছিল আমার বি অপশন। বড় হিমোসাইটের সংখ্যা, লার্জ হিমোসাইটের সংখ্যা সবচেয়ে কম থাকে। দেখো প্রো হিমোসাইট বা প্রাক হিমোসাইট নামটা জেনে রাখো, 23 ভাগ। আমি বলছিলাম কোন যে ফ্রি ক্লাসেও আমি কিন্তু বলছি যে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এই পার্সেন্টেজটা। সাথে এটাও কিন্তু, এটা আসলে মনে থাকে না, তারপর আমি বলে দিলাম আর কি, যদি পারো করতে তো বললে না মানা করে কে, এটা আবার সোজা আছে। এই দেখো সবগুলো দেখো বিজোড় সংখ্যা, মানে সরি 3 এর গুণিতক, 6, তারপরে 9, তারপরে 9, তারপরে 18, তারপরে দেখো 18, তারপরে 3 এর গুণিতক বলছে, 3 এর গুণিতক না কিন্তু 3 তো আছে। মানে মনে রাখার টেকনিকের আসলে কোনো অভাব নাই। এখন তুমি ওটা খাটাও কি খাটাও না সেটা আসলে তোমার ব্যাপার, যে আমি খাটাতে পারবো কি পারবো না। দেখো 3 এর গুণিতক 6 থেকে 9, আবার 9 থেকে শুরু, 9 থেকে 18, 9 থেকে 18, আবার 18 থেকে শুরু। তাহলে তুমি কেন মনে রাখতে পারবা না? যখন পড়বা তখন একটু মানে সিস্টেম করে পড়তে হবে, বুঝা গেছে? আচ্ছা এখন দেখো 23 ভাগ এটা। এই ট্রানজিশনাল হিমোসাইট, পরিবর্তনীয় হিমোসাইট সবচেয়ে বেশি, 68%। বড় হিমোসাইট মাত্র 9%। তাহলে বড় হিমোসাইটের সংখ্যা সবচেয়ে কম থাকে। তাহলে আমরা দেখি ওখানে কি বলা হয়েছিল, কি বলা হয়েছিল। আমার উত্তর কিন্তু পেয়ে গেছি যে আসলে রক্তকণিকা সম্পর্কে কোনটি সত্য। এবার তোমরা উত্তর করো। এবার ওই যে বি 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 করে চিল্লাও না, ওই রকম চিল্লাও যে শ্বেত রক্তকণিকা থাকে, এইটাই হলো আমার ট্রু। এটাও ফলস, এটাও ফলস, এটাও ফলস, কারণ বৃহৎ রক্তকণিকা সবচেয়ে কম থাকে। তাহলে বলো এই টপিকস থেকে যদি কোনো কোশ্চেন আসে, ঘাসফড়িং এর এই হিমোসাইট টপিকস থেকে, পারবা? আজীবনে আর ভুলবা? আমি আয়তন মনে রাখার টেকনিক বলছি, কিভাবে কোশ্চেন আসতে পারে তা বলছি, হ্যাঁ কেন সাদা কেন টাফ তাও বলছি। ক্লিয়ার সবার? আশা করি এখান থেকে যদি আমাদের নেক্সট কোন অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসে ইনশাআল্লাহ আমরা পারব, ভুল হওয়ার কোনো চান্স নাই। আচ্ছা তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো নেক্সট 2 নাম্বার কোশ্চেনে চলে যাই। খুব সুন্দর একটা কোশ্চেন। 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গাঢ় H2SO4, মানে কেমিস্ট্রি চলে আসছে, অর্গানিক কেমিস্ট্রি মনে হয়। দেখি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গাঢ় H2SO4 এর উপস্থিতিতে বেনজিনের নাইট্রেশন বিক্রিয়া কি উৎপন্ন হয়? আচ্ছা কোশ্চেনটা পারার জন্য একটু পড়াশোনা করতে হবে, কারণ পড়াশোনাটা এই জায়গাতেই লাগবে। এই তাপমাত্রার দিকে ফোকাস করো। ওই যে হুজুর বেটা বলতেছো না, এই যে দেখো পরের পিকচারে তাকান, তো এরকম তুমি তাপমাত্রার দিকে যদি তাকাও তাহলে সেখানে একটা জিনিস খেয়াল রাখবা যে নাইট্রেশন বিক্রিয়ার তাপমাত্রা 60 থেকে 100 ডিগ্রি এরকম আমরা ধরে থাকি। ওরে বাবা, একটা ইংলিশে লিখলাম একটা বাংলায় লিখলাম, দারুণ। 60 থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নাইট্রেশন বিক্রিয়া সম্পন্ন হয় বেনজিনের। তাহলে এই যে একটা বেনজিন, তো বেনজিনের ভিতরে এখন চিন্তা করো, বেনজিনের ভিতরে তুমি কোনো কি করবা, গাঢ় H2SO4 এর উপস্থিতিতে, মানে এই বিক্রিয়া করবে না, সরাসরি নাইট্রেশন বিক্রিয়া হবে। দ্যাট মিন্স নাইট্রেশন বিক্রিয়ার আমার মূলক লাগবে নাইট্রিক অ্যাসিড HNO3, কিন্তু উপস্থিতি লাগবে কার? H2SO4 এর। নাইট্রেশন বিক্রিয়া সব সময় এর উপস্থিতিতে সংঘটিত হয়, অ্যাসিডের উপস্থিতিতে, এবং গাঢ় H2SO4। ভালো কথা। তো এখান থেকে কোন মূলক ঢুকবে, কোন মূলক ঢুকবে আমি বুঝতেই পারতেছি, নাইট্রো মূলক ঢুকবে, NO2। তো যখন আমি তাপমাত্রাটা 60 ডিগ্রি সেন্টিগ্রেড বা তার কম দিব, 60 ডিগ্রি সেন্টিগ্রেড বা তার কম দিব, তখন আমার একটা নাইট্রোমূলক প্রবেশ করবে।
এবং ভাইয়া তাহলে একটা নাইট্রেশন মূলক কোন জায়গাতে প্রবেশ করবে? ভাই বেনজিনের ক্ষেত্রে তো বেনজিন তো আর টলুইন না, মানে CH3, বা বেনজিন তো আর ফেনল না, ওএস। বেনজিন খালি, তার মানে তার এই জায়গাটা খালি, 1 নাম্বার কার্বন খালি। দ্যাট মিন্স প্রথম 60 ডিগ্রির নিচে যদি তাপমাত্রা হয় তাহলে আমরা পাবো নাইট্রোবেনজিন। কি পাবো? নাইট্রোবেনজিন। আচ্ছা, এখন তোমার তার উত্তর কি এটা? ভাই এটা বলছি 60 ডিগ্রিতে, কিন্তু আমার প্রশ্ন 100 ডিগ্রিতে আছে। তাপমাত্রা বাড়াইতে থাকো, তাপমাত্রা যত বাড়াও পিটায় ঠান্ডা, মানে কি আরো বেশি ডুববে, আরো বেশি প্রবেশ করবে, তাই না? তার মানে তাপমাত্রা যখন তুমি 100 ডিগ্রি বা তার বেশি দিবা, উচ্চ তাপমাত্রা দিবা, তখন আরেকটা নাইট্রোমূলক এই চক্রে প্রবেশ করবে। এটা আসলে তাপমাত্রার খেলা, আরেকটা নাইট্রোমূলক প্রবেশ করবে। তাহলে ভাইয়া এখন এই নাইট্রোমূলকটা কোথায় প্রবেশ করবে? ভাই NO2 এখন আমরা সবাই জানি যে এটা একটা মেটা নির্দেশক মূলক, অর্থপ্যারা নির্দেশক না, মেটা নির্দেশক। তাহলে এই যে মেটা অবস্থানে প্রবেশ করবে, তাহলে উত্তর কি হবে বলতো? এই যে উত্তর আমার তাকায় আছে আমার চোখের সামনে, মেটা ডাইনাইট্রোবেনজিন। তার মানে আমার যদি কনফিউশন থাকে তাহলে এই দুটার মধ্যে কনফিউশন হওয়া উচিত, অর্থপ্যারাতে কনফিউশন হওয়া উচিত না। কারণ ডাই থাকলে দুই জায়গাতে অর্থপ্যারাতে যাবে না। যখন একটা নাইট্রো প্রবেশ করে ফেলবে তুমি দুইটা অপশন বাদ দিতে পারবা। দুইটা অপশন বাদ দিলে মেটা ডাইনাইট্রোবেনজিন। এটা যদি আবার দিত মেটা নাইট্রোবেনজিন, তাও কিন্তু ভুল উত্তর। মেটা ডাই দিতে হবে, কারণ এখানে দুইটা নাইট্রোমূলক প্রবেশ করছে। নাইট্রোবেনজিন হয়তো কখন বলো? যদি এটা 60 ডিগ্রি বা তার কম হতো। ক্লিয়ার হয়েছে? মানে দেখো, একটা কোশ্চেন সলভ করতে জীবনের অর্ধেক আয়ু শেষ হয়ে যায়। আচ্ছা দেখি তাহলে এখানে আমার ব্যাখ্যাতে কি দেওয়া আছে। দেখো, এই যে মেটা ডাইনাইট্রোবেনজিন তৈরি হয়, উত্তর এটা। আচ্ছা, তো নাইট্রেশন বিক্রিয়ায় H2SO4 এর উপস্থিতিতে নাইট্রিক অ্যাসিড কি করে? দেখো, হ্যাঁ, নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে 60 ডিগ্রি তাপমাত্রার নিচে। দেখো 60 ডিগ্রি তাপমাত্রার নিচে যদি হয়, মানে এই যে 30 থেকে 50 বা 60 নিচে একবারে যদি হয়, তাহলে নাইট্রোবেনজিন উৎপন্ন হইতো। আর যদি 90 ডিগ্রি তাপমাত্রা এবং অধিকতর গাঢ় HNO3 এর উপস্থিতিতে, তখন বেশি মূলক লাগবে ডাইনাইট্রোবেনজিন। তার মানে 90 ডিগ্রি তাপমাত্রায় আমার মেটা ডাইনাইট্রোবেনজিন উৎপন্ন হবে। এটা কোশ্চেনে কি ক্লিয়ার সবাই? খুবই সুন্দর কোশ্চেন না? সত্যি করে বলো তো, মানে কোশ্চেন দেখলেও তো ভালো লাগে। মানে খুবই, আমি ক্লাসগুলো নিয়ে আসলে মজা পাচ্ছি। মানে এই টাইপের ক্লাস তো আমি কখনো নেই নাই, প্রশ্ন সলভ আমার লাইফে আমি নেই নাই। পড়ায় গেছি, আসছি, একটা টপিক বা অধ্যায় শুরু করে গেছি, শেষ করে দিয়েছি। কিন্তু এই আগের দিনের এই কোশ্চেন গুলো সেদিন বের করেই দেখলাম যে এইগুলো আসলে অন্য লেভেলের জিনিস। মানে তুমি পড়াশোনা করতে তোমার ভালো লাগবে, এই টাইপের আমার লাগে। তোমাদের স্টুডেন্টদের পড়াশোনা করতে ভালো লাগে না, হ্যাঁ, স্টুডেন্টরা ওই যে শর্টকাট শিখতে ভালো লাগে। আবার এই যে ফালতু ফুসফুসে, ভালো কথা বলছে আহানাত, ফুসফুসের আবরণ কি, এই কোশ্চেন নিয়েও মানুষ আবার লাভ হয়। আল্লাহ কত ভালো কোশ্চেন আমরা বলছিলাম, বালে কোশ্চেন, মুখ খারাপ না করে পারলাম না আর কি। কোনো মেধাবী আলাদা করা যায় নাই ভাই এইগুলার জন্য। রোজার দিনে ওরা মুখ খারাপ করে ফেললো, সরি, এক্সট্রিমলি সরি। কোশ্চেন হলো এই টাইপের কোশ্চেন যে এখানে তোমার দুইটা অপশন বাদ দিলা, এর পরের দুটো অপশনও কিন্তু তোমার কনফিউশন হবে। মানে তোমার আসলে জানতেই হবে, তোমার আসলে পড়তেই হবে, এরপরে তুমি অ্যান্সার করতে পারবা। হ্যাঁ, ক্লিয়ার হয়েছে? নেক্সট আমরা কোশ্চেনে যাই। এটা একটা আমার এটা সহজ কোশ্চেন, দেখি তোমরা পারো কিনা। এটার উত্তর করে দাও তো। এটার উত্তর দেখেই করো, একবার দেখে উত্তর করো যে অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য 9 কোনটি। মানে সহজ কোশ্চেন আসতে পারে, দেখেই বোঝা যাচ্ছে। দেখো, এটা চোখ বন্ধ করে উত্তর করা যায়। ভাই অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য 9। বদ্ধ শিকড় বিশিষ্ট বৈশিষ্ট্য 1 কার্বন বিশিষ্ট। এক কার্বন কেমনে বদ্ধ হবে? 1 কার্বন তো হবে না, 1 কার্বন তো বদ্ধ হবে না। উত্তর আসলে এই বি উত্তর, বুঝাই যাচ্ছে। তার বাকিগুলো দেখি। সহজে নাইট্রেশন করা যায় না, এত সহজ না নাইট্রেশন করবে, এত এই আসবে আর ঢুকাই দিবা তাইলে হবে না, এত ইজি না। এটাও
আচ্ছা, তারপরে হ্যালোজেনেশনের জন্য হ্যালোজেন বাহকের প্রয়োজন হয় না। হ্যালোজেনেশনের জন্য হ্যালোজেন বাহক প্রয়োজন হয় না, প্রয়োজন হয়। আচ্ছা, তাহলে দেখো সহজে নাইট্রোজেনেশন করা যায়, কারেক্ট, ট্রু। হ্যালোজেনেশনের জন্য হ্যালোজেন বাহকের প্রয়োজন হয়, ট্রু। বদ্ধ শিকল বিশিষ্ট, ট্রু। এক কার্বন বিশিষ্ট হয় না। আমি এই পেঁচাবই না, দূর, পেঁচাতে গেলে আমি নিজে পেঁচে যাবো। উত্তর বি, এটা সহজ কোশ্চেন, এক কার্বন বিশিষ্ট হতে পারে না, এটা শেষ। এইটা কোশ্চেন কেন আনছি, এই যে এখান থেকে তাহলে তুমি যদি এই পার্থক্যটা পড়ো, তার মানে পার্থক্য থেকেও একটা কোশ্চেন আসতে পারে, এটা তোমরা ইজিলি পারবা, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। আচ্ছা, এরপরে আসি। এই যে কালকে এই কোশ্চেনটা আমরা দিছিলাম, কালকে এই কোশ্চেনটা আমি পোস্ট দিছিলাম যে এই কোশ্চেনের উপরে ক্লাস হবে, এবং কোশ্চেনটা খুবই সুন্দর এবং মজার কথা, আমি যখন এই টপিকসটা পড়াই আমি স্টুডেন্টদেরকে বলি, এটার উত্তরে আগে যাই, আমি স্টুডেন্টদেরকে বলি ভাইয়া চিত্র পড়ো, চিত্র পড়ো, তাহলে তুমি সবই শিখতে পারবা। দেখো চিত্র পড়ার স্টাইলটা কোথায়, তোমার এই যে লেখাগুলো যে দাগ দিছি না, এটা আসলে হুদাই দিছি, এটা ঠিক করে দেইনি। তুমি এই চিত্রগুলোর দিকে তাকাও, চিত্রগুলোর দিকে তাকাও ভাইয়া, তাহলে সব শিখতে পারবা। এই যে মাঝখানে যে সাদা জিনিসটা, মাঝখানে যে সাদা জিনিসটা, এইটাকে তুমি মনে রাখবা প্লাসেন্টা বা অমরা। মাঝখানে সাদা জিনিসটাই অমরা বা প্লাসেন্টা। তাহলে দেখো এগুলো তোমার চোখে ভাসবে। মার্জিনাল বা এক প্রান্তীয়, দেখো সাদা জিনিসটা এই যে এক পাশে না, এক প্রান্তে না, এই যে এক প্রান্তে। এক্সাইল বা অক্ষীয়র ভিতরে কি লাইন আছে তুমি আমার কথার সাথে সাথে মিলাইতে পারবা, মিলাইতে পারবা। মিলানোর পরে তুমি আমার চিত্রে আসো, আমি চিত্র দেখে বলি যে অনেকগুলো প্রকোষ্ঠ থাকবে এবং প্রতিটা প্রকোষ্ঠের মধ্য অক্ষে প্লাসেন্টা থাকবে। দেখো প্রতিটি কক্ষের মধ্য অক্ষে প্লাসেন্টা থাকে, দেখো সবগুলো সাদা মধ্যে, এই যে মধ্যে সাদা, মধ্যে সাদার দিকে তাকাইতে বলছি, সাদার দিকে তাকাইতে বলছি, মধ্যে মধ্যে মধ্যে, দেখছো? আচ্ছা, ফ্রি সেন্ট্রাল বা মুক্ত মধ্য, তাহলে দেখো তো সাদাটার কি মধ্যটা মুক্ত না, এই যে মুক্ত মধ্য, দেখছো? এই যে একবারে মধ্য অক্ষে প্লাসেন্টা থাকে, মধ্যে থাকবে। প্যারাইটাল বা বহু প্রান্তীয়, তাহলে দেখো তো এরও অনেকগুলা প্রকোষ্ঠ থাকে, প্রকোষ্ঠ থাকে, এবং দেখো তো এই যে সাদাগুলো মিলছে কোথায়, প্রাচীরে না, এই যে প্রাচীরে মিলছে না, পরিধির দেয়াল মানেই তো প্রাচীর, এই যে পরিধীয় দেয়াল বা প্রাচীরে মিলছে, পরিধীয় দেয়াল বা প্রাচীরে মিলছে। পরের স্টাইল দেখো সুপারফিশিয়াল বা গাত্রীয়। ভাই এটা কেমনে বুঝবো? এই যে সাদা জিনিসগুলো দেখো, আরো বড় করে দিও, বড় করে দেয় না, বাদ দাও। এই যে এই দেখো গায়ে গায়ে মিশে গেছে, দেখো গায়ে গায়ে মিশে গেছে, গায়ে গায়ে মিশে গেছে, গায়ে গায়ে মিশে গেছে। এই যে প্রত্যেকটা সাদা জিনিস গায়ে গায়ে মিশে গেছে, গায়ে গায়ে মিশে যাওয়া মানে কি গাত্রীয়, গায়ে গায়ে মিশে যাওয়া কি গাত্রীয়। হ্যাঁ, এই যে প্লাসেন্টা প্রস্থ প্রাচীরে থাকে, এই যে গায়ে গায়ে থাকে, প্রস্থ প্রাচীরে থাকে। বুঝা গেছে? কত সহজ। বেজাল বা মূলীয়, দেখো তো এই যে সাদা অংশটা এসে মূলে মিলছে না, এই যে মূল 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 সাদা জায়গায় এসে মূলে মিলছে। এপিক্যাল বা শীর্ষক, শীর্ষক, এই যে দেখো সাদা অংশ শীর্ষে গেছে, সাদা অংশ শীর্ষে গেছে। তাহলে চিত্রের সাথে, চিত্রের সাথে কত সুন্দর পড়ার স্টাইল, বা বোঝা যাচ্ছে চিত্র দেখেই আমি মনে রাখতে পারতেছি যে কোথা থেকে উৎপন্ন হচ্ছে, প্লাসেন্টাটা কোথায় থাকতেছে। আচ্ছা, এখন আমরা এগুলা শর্টকাট তো এই পরীক্ষা তো আমরা বলে, আমি ক্লাস নেওয়ার সময় এখন কি করি জানো, ডাইরেক্ট বলি মার্জিনাল পড়বা সিম, সিম পড়বা, সিম কেন সিম পড়বা, ওই যে শীতে শিম, মতে মটরশুটি। এক্সাইল বা অক্ষীয় পড়বা কি, এই যে জবা, একটা উদাহরণই পড়ো, এক্সাইল বা অক্ষীয় জবা, শেষ। হ্যাঁ, তারপরে ফ্রি সেন্ট্রাল, ফ্রি সেন্ট্রাল কি বলি, ফ্রি সেন্ট্রাল বলি যে তুরনা তো ফ্রি দৌড়াতে থাকে, তাই না, ওইভাবেই পড়ো, তুরনা ফ্রি, তুরনা ফ্রি মানে কি, এই যে তুত আর নুনিয়া শাক, দেখো এই যে তুত আর হলো নুনিয়া শাক। আচ্ছা, প্যারাইটালে কি বলি, প্যারাইটালে পড়ো পলাশ, পলাশ মনে রাখো মানে কি, পতে প্যারাইটাল, লাতে লাউ, শতে শশা, এটা বলি। সুপারফিশিয়ালের কি টেকনিক করবা, আরো অনেক তো তোমরা ওই যে সূত্রমূত্র পড়ো, মানে গান দিয়ে সূত্র পড়ো, এগুলো পড়ো, ব্যাপার না, যেটাই পড়ো সমস্যা নাই। হ্যাঁ, তো সুপারফিশিয়াল বা গাত্রীয়তে কি সাপ পড়ো, সাপ, সাপ, শাপলা পদ্ম, দেখো এই যে শাপলা পদ্ম আসছে না। হ্যাঁ, এপিক্যাল বা শীর্ষক কি, এপিক্যাল বা শীর্ষক কি, এপিক্যাল বা শীর্ষক কি বলতো, এপিক্যাল বা শীর্ষকের সূত্র আছে, ওরে বাবা আছে, এই যে এখানে আসবে, এই যে তোমরা বেজাল বা মূলীয়। হ্যাঁ, ত্রিশুধা পড়ো, ত্রিশুধা কি পড়ো, তো আমি কি টেকনিক পারি না রে বেড়া, পারি। এই যে ত্রিশুধা পড়ো, ত্রিশুধা মানে কি, ত্রিধারা,
সূর্যমুখী ধান, ত্রিধারা সূর্যমুখী ধান, ত্রিশুধা পড়ো। অ্যাপ্লিক্যাল বা শীর্ষক ধলা পড়ো, ধলা 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 মানে কি? ধনিয়া, লাল পাতা। তো টেকনিকা আমিও পারি না, ফাইজলামি বলিস, টেকনিকের জনক। তাহলে বুঝছো তো এখনকার সময় ডাইরেক্ট আসে যে লাল পাতাতে কি ধরনের অমরা বিন্যাস পাওয়া যায়, ত্রিধারা বা সূর্যমুখীতে কি ধরনের অমরা বিন্যাস পাওয়া যায়। কিন্তু পড়াশোনার স্টাইলের ক্ষেত্রে বা পড়ার ক্ষেত্রে কেমনে পড়তে হয় এই কোশ্চেন গুলো হলো শিখার এবং কোশ্চেন গুলো হলো জানার। দেখছো এই কি সুন্দর কোশ্চেন, এর উত্তর কি হবে বলো? বহুপ্রান্তীয় অমরা বিন্যাস। তার মানে বহুপ্রান্তীয় আমরা কি করে আসছি দেখো তো, বহুপ্রান্তীয় এই যে কই, হ্যাঁ প্যারাইটাল বা বহুপ্রান্তীয় পরিধির দেয়ালে থাকে, মানে প্রাচীরে থাকবে। দেখো এই যে কত উত্তর হবে বলে দাও, এবার উত্তর বলে দাও, উত্তর বলে দাও। এই যে বহু প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয়ের মধ্য অক্ষ থেকে, ভুল, এক প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয়ের প্রাচীর হতে, এই যে প্রাচীর হতে, বুঝা গেছে? গর্ভাশয়ের প্রাচীর হতে, ক্লিয়ার? বুঝতে পারছো? লাল পাতা কি লাল শাক ভাই? না 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 না, লাল শাক না, লাল পাতা আছে, এটা হলো পাতা জাতীয় উদ্ভিদ। আচ্ছা, প্রাচীর হতে হয়ে গেছে। কয়টা কোশ্চেন হলো? 4 নাম্বার কোশ্চেন। এবার আমরা 5 নাম্বার কোশ্চেনে যাই। এই কোশ্চেন পারা উচিত। মাইটোসিস বিভাজনের বেলায় কোনটি সত্য নয়? এই কোশ্চেন পারা উচিত, এটা আসে, এখন তো কোশ্চেনও আসে। আচ্ছা, প্রোফেজে কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়, ভালো কথা। মেটাফেজে সব ক্রোমোজোম স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, দেখি তো। এই যে মেটাফেজ দশা, মেটাফেজ দশাতে এই হলো আমার দুইটা অঞ্চল, এটা হলো মেরু অঞ্চল, এটা হলো আমার মেরু অঞ্চল, হ্যাঁ, আর এটা হলো বিষুবীয় অঞ্চল। হ্যাঁ, ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, ঠিক আছে। প্রোফেজে কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়, আসলেই সত্যি, প্রোফেজে সবচেয়ে বড় নিউক্লিয়াস থাকে, এরপর বিভাজন হতে থাকে। প্রোমেটাফেজে প্রতিটি ক্রোমাটিড একটি অপত্য ক্রোমোজোমে পরিণত হয়, ভুল না সত্য বলো তো? সত্য না ভুল বলো? এইটাই উত্তর। এটা আসলে অ্যানাফেজে হয়, অ্যানাফেজে হয়, দুইটা ক্রোমাটিডে ভাগ হয়, কারণ এখানেও হয় না, এখানেও আলাদা হয় নাই। আর টেলোফেজে জল যোজন ঘটে, সত্য। তাহলে সত্য নয় কোনটা? উত্তর কি হবে বলো? হ্যাঁ, এই যে কোলাই বলে দিচ্ছে সি হবে, সি হবে, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা দেখি, ব্যাখ্যায় দেখি আমাদের ক্লিয়ার করা আছে কিনা। হ্যাঁ দেখো, অ্যানাফেজ বা গতি পর্যায়ে লেখা আছে প্রতিটি ক্রোমাটিড একটি অপত্য ক্রোমোজোমে পরিণত হয়, একটি অপত্য ক্রোমোজোমে পরিণত হয়, ওই যে অ্যানাফেজে। আচ্ছা, তাহলে সি 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 দিয়ে আমরা উত্তরটা করে ফেললাম, ভেরি সহজ কোশ্চেন, পারছো। ওকে, এবার দেখো এই কোশ্চেনটা সুন্দর। কেমিস্ট্রি কোশ্চেন দেখলে ভালো লাগে, আমার কেমিস্ট্রি পড়াতে ভালো লাগে, বায়োলজি বোরিং, বোরিং ভাই, বায়োলজি বোরিং। আচ্ছা, কোন তথ্যটি সঠিক নয়, মানে ভুল কোনটা দেখি। 100% H2SO4 বিদ্যুৎ অপরিবাহী, ভালো কথা, জানি না আমি এটা। Cl2 শুষ্ক অবস্থায় কোনো বস্তুকে বিরঞ্জন করতে পারে, ইম্পসিবল। ক্লোরিন কখনোই শুষ্ক অবস্থায় বিরঞ্জন করতে পারে না, কারণ ক্লোরিনের আসলেই কোনো বিরঞ্জন ক্ষমতা নাই, ক্লোরিনের বিরঞ্জন ক্ষমতা নাই। কেউ কি বলতে পারবা যে আসলে বিরঞ্জন ক্ষমতা কার আছে? মানে রঙিন বস্তুকে বর্ণহীন করে, হ্যাঁ সেটা। আচ্ছা, NH3 একটি লুইস ক্ষারক, সত্য। H2CO3 একটা দুর্বল অ্যাসিড, খুবই সত্য, কার্বনিক অ্যাসিড দুর্বল অ্যাসিড। আচ্ছা, উত্তর হবে বি। কেন? কারণ উত্তর তো পাইছি, এক নাম্বার তো বুঝাই যাচ্ছে 100% বিদ্যুৎ অপরিবাহিত হবে। হ্যাঁ, আচ্ছা দেখো, শুষ্ক অবস্থায় ক্লোরিন সরাসরি কোনো বস্তুকে বিরঞ্জন করতে পারে না, বিরঞ্জনের জন্য ক্লোরিনের আর্দ্রতা প্রয়োজন। এটা আমি আগেও বললাম যে আর্দ্রতা বা ভিজা প্রয়োজন। কেন দরকার, এর কারণটা কি ভাই? দেখো, মেইনলি এই যে হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি করে H2O পানির সাথে বিক্রিয়ায়, Cl2 পানির সাথে বিক্রিয়ায় HCl তৈরি করে, HOCl তৈরি করে। দিস HOCl একটা শক্তিশালী জারক পদার্থ যা বিরঞ্জনের জন্য দায়ী। তাই শুষ্ক অবস্থায় ক্লোরিন
বিরঞ্জন ক্রিয়া করতে পারে না, যখন আর্দ্র হয় তখন HOCl তৈরি করে, হাইপোক্লোরাস অ্যাসিড, এটাই আসলে মেইন বিরঞ্জক পদার্থ। বুঝা গেছে? শুষ্ক অবস্থায় ক্লোরিন এটা তৈরি করবে কোথা থেকে? বলো, সুন্দর কোশ্চেন কিনা বলো। তো এখন তোমরা একটু বিরঞ্জন যেহেতু আসছে, তাহলে একটু রিপিট, মনে মনে রিপিট করে দেখো, শক্তিশালী বিরঞ্জক কে কে, হ্যাঁ, দুর্বল বিরঞ্জক কে কে, একটু মনে করে দেখো। এখনকার দিনে এই কোশ্চেন গুলো আসে, বিরঞ্জন থেকে আগেও কোশ্চেন আসতো, এখনো আসে। জায়মান ক্লোরিন, হ্যাঁ, মানে জারক পদার্থ হইতেই হবে, না হলে বিরঞ্জন করতে পারবে না। ওকে, বেসিক দরকার। আচ্ছা, কোনটি সঠিক নয়? এই যে এটা দিয়ে একটু আগে কোশ্চেন করছিলাম, তাই না, যে এই মোটা মোটা অপেক্ষা রোগালোক সহজে পানিতে ভেসে থাকতে পারে, এটা আসলে ভুল। আমি ডাইরেক্ট উত্তর বলে দিলাম, এই যে সঠিক নয় বা ভুল, কোশ্চেনটা আমি দেখছি তো এই জন্য বলে দিলাম। দেখো, এটা ডাইরেক্ট উত্তর বলে দিলাম। তো কেন মোটা বেটা পানিতে ভেসে থাকবে, রোগা হারায় যাবে, ডুবে যাবে? ভাই, মোটা মানুষের শরীরে কি আছে? ফ্যাট। এই টাইপের মোটা মনে করো, হ্যাঁ, ফ্যাট আছে। তো যেমন আমাদের মুশফিক ভাইয়া, সে কিন্তু ইজিলি, তাকে যদি ছেড়ে দাও পানির মধ্যে, সে দেখবে এরকম বহাল তবিয়তে ভাসতেছে, ব্যাপারই না তার জন্য। হ্যাঁ, তো ওই মোটা তার চর্বির জন্য ভেসে থাকবে। কেন? চর্বি বেশি, চর্বি পানিতে ভাসে, চর্বির ঘনত্ব পানির চেয়ে কম, দ্যাটস ওয়াই বেটা ভেসে যাবে। প্লবতা, হ্যাঁ, আহনাফ তাহমিদ, ভেরি গুড। এই কোশ্চেনটা আসছে পুরোটাই প্লবতার উপরে ডিপেন্ড করে, প্লবতার উপরে ডিপেন্ড করে। তাহলে আমরা ব্যাখ্যা করে আসি, তারপরে উত্তর আসি। দেখো, প্রথম পয়েন্ট হলো লোহা পারদে ভাসে। অপশন এ, লোহা পারদে ভাসে, সত্য নাকি মিথ্যা বলো? লোহা পারদে ভাসে। মনে হইতে পারে যে লোহা এত ভারী জিনিস পানিতে ভাসবে, পানিতে ভাসবে, আসলেই ভাসবে। কারণ দেখো, পারদের ঘনত্ব লোহার ঘনত্বের চেয়ে অনেক বেশি। পারদের ঘনত্ব 13.6 গ্রাম, এটা আমরা সবাই জানি, পারদের ঘনত্বটা আমরা সবাই জানি, কিন্তু লোহার ঘনত্বটা জানি না। মনে রাখো, লোহার ঘনত্ব 7.8 গ্রাম পার ঘন সেন্টিমিটার। যেহেতু পারদের ঘনত্ব লোহার ঘনত্বের চেয়ে বেশি, তাই লোহা পারদের উপরে ভেসে থাকবে। ক্লিয়ার? আচ্ছা, দ্বিতীয় দেখো, এটাই আসলে ঘনত্বের উপরে প্লবতা। প্লবতা কি বলা হয়েছে? কোন বস্তু যখন কোন তরলে ডুবানো হয়, তখন তরলটি বস্তুর উপরে একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, যাকে প্লবতা বলে। পারদের প্লবতা লোহার ওজনের চেয়ে বেশি হওয়ার কারণে লোহা পারদে ভাসবে, তাই লোহা পারদে ভেসে থাকে। খুব সহজ জিনিস। আচ্ছা, এর পরেরটা ব্যাখ্যা দেখি কি অবস্থা। অপশন বি, পচা ডিম পানিতে ভাসবে। অপশন বি ছিল পচা ডিমের কাহিনী, পানিতে ভাসবে। এটাও সত্য। কেন? পচা, এই নরমাল ডিম যদি তুমি পানিতে ছেড়ে দাও, দেখবা ডুবে যাবে। নরমাল ডিম দিলে পানিতে ডুবে যাবে, কিন্তু পচা ডিম হলে সেখানে ব্যাকটেরিয়া তৈরি হয় এবং একটা গ্যাস তৈরি হয়, যার নাম হলো হাইড্রোজেন সালফাইড, H2S গ্যাস। ওই যে পচা ডিমের মতো গন্ধযুক্ত, হ্যাঁ, হাইড্রোজেন সালফাইড এবং অন্যান্য গ্যাস উৎপন্ন করে। এই গ্যাস ডিমের ভিতরে জমা হয়ে ডিমের ঘনত্ব কমায় দেয়। তাহলে দেখো, তাজা ডিমের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি থাকে, তাই তা ডুবে যায়। একটু আগেই বললাম, তুমি তাজা ডিম পানিতে ছাড়ো, পড়ে যাবে। কিন্তু পচা ডিমের ঘনত্ব যেহেতু কমে যাচ্ছে, ঘনত্ব যেহেতু কমে যাচ্ছে, পানির চেয়েও কমে যায়, তার মানে কি ডিমটা পানিতে ভেসে উঠবে। এটাও একটা প্লবতা। হ্যাঁ, এই যে ওরা শুরু করছে, মিম নামক সকল নারীকে ই দেওয়া শুরু হয়ে গেছে, কি যেন বলে, মেনশন দেওয়া শুরু হয়ে গেছে। ভালো তো। তাহলে কি বললাম? প্লবতার কারণে, ঘনত্বের পরিবর্তনের কারণে তোমার ভাষা ডুবা থেকে কোশ্চেন আসছে। বুঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, আরে নেক্সট অপশনটা আমরা দেখি। নেক্সট অপশন কি ছিল? অপশন বি, টাটকা ডিম গাঢ় লবণাক্ত পানিতে ভাসবে। দেখো, একটু আগে আমি একটা কথা বলছি, এখন এটারই আবার বিপরীত বলতেছি। তাজা ডিম বা টাটকা ডিম নরমাল পানিতে কি হবে? ডুববে, ডুবে যাবে। কিন্তু এই তাজা ডিম যদি গরম পানিতে দেওয়া হয়, তখন আবার ভাসবে। কাহিনী কি ভাই? গরম পানি না, সরি লবণাক্ত পানি। হ্যাঁ, গরম লবণাক্ত পানি, লবণাক্ত পানি একবারে সহজ জিনিস। লবণাক্ত পানির লবণ যখন মিশাবা, লবণ যখন পানিতে দিবা, তাহলে স্বাভাবিকভাবে পানির ঘনত্বটা বেড়ে যাবে। পানির ঘনত্ব তখন ডিমের চেয়ে বেশি হয়ে যাবে।
ডিমের চেয়ে বেশি হয়ে গেলে ডিমটা তখন পানিতে ভাসতে শুরু করবে। এটা ওই একই কাহিনী প্লবতার উপর ডিপেন্ড করে হয়েছে। বোঝা গেছে? ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, তাহলে লাস্টের অপশনটা কি ছিল? এই যে মোটা লোকে ফ্যাটের পরিমাণ বেশি, চর্বির পরিমাণ বেশি, ফ্যাট পানিতে ভাসবে, যেহেতু ঘনত্ব কম তাই রোগা লোক পানিতে ডুবে যাবে, তোমরা মোটা যারা আছো বেঁচে যাবে। হয়ে গেল? আচ্ছা, এরপরের কোশ্চেন দেখি, 8 নাম্বার কোশ্চেন। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পূর্ণ হয় পাতার কোথায়? এখন বর্তমান দুনিয়ায় যে কোশ্চেনগুলো আসে সেটা কি আসে? কোশ্চেনগুলো দেখো, কোশ্চেনগুলো আসবে সালোক সংশ্লেষণের দুইটা পর্যায়, একটা হলো আলোক পর্যায়, আর একটা হলো অন্ধকার পর্যায়, আলোক পর্যায়ের বিক্রিয়া কোথায় ঘটে, অন্ধকার পর্যায়ের বিক্রিয়া কোথায় ঘটে। আর পুরো সালোক সংশ্লেষণের শুরু থেকে শেষ পর্যন্ত ক্লোরোপ্লাস্ট নামক ক্ষুদ্রাঙ্গে ঘটে। আমরা এই কোশ্চেনগুলোই পেয়ে থাকি, পড়াই ওইগুলোই, যে কোথা থেকে কোথায় ঘটবে। তো মনে রাখবো, সালোক সংশ্লেষণের শুরু থেকে শেষ পর্যন্ত ক্লোরোপ্লাস্ট নামক ক্ষুদ্রাঙ্গে ঘটবে। যদি কোনো উদ্ভিদে ক্লোরোপ্লাস্ট না থাকে তাহলে ক্রোম্যাটোফোরে ঘটবে। বুঝলাম? এখন দেখো, সালোক সংশ্লেষণকে দুইটা ভাগে ভাগ করছে বিজ্ঞানী ব্ল্যাকম্যান, কালো মানুষ। দেখো কত বাইরের পড়া আসতেছে। ব্ল্যাকম্যান 1905 সালে আর কি হয়েছে জানো? বঙ্গভঙ্গ হয়েছে, তারপরে আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব, বিশেষ তত্ত্ব যেটা, ওটা 1905 সালে হয়েছে। তো আলোক পর্যায় আর একটা হলো অন্ধকার পর্যায়। আলোক পর্যায়ের বিক্রিয়াগুলো কোথায় ঘটে? থাইলাকয়েডে ঘটে। কোথায়? থাইলাকয়েডে ঘটে, কারণ এখানে কোনো এনজাইমের প্রয়োজন হয় না, ETS লাগে। থাইলাকয়েডে কোনো এনজাইম থাকে না। কিন্তু অন্ধকার পর্যায়ের বিক্রিয়াগুলোতে প্রচুর পরিমাণে এনজাইম দরকার হয়, এবং বিক্রিয়ার ওই যে ধাপগুলো দেখলেই বুঝবা, C3 C4 চক্র পুরো অন্ধকার পর্যায়ে ঘটে। এবং অন্ধকার পর্যায়ে থাকে এনজাইম সবসময় থাকে, মনে রাখবে, ফাঁকা জায়গাতে, স্ট্রোমাতে বা মাতৃকাতেই এনজাইম থাকে। যে কোনো অঙ্গাণুর মাতৃকাতে এনজাইম থাকে। তাহলে এনজাইম যেখানে থাকবে সেখানেই এনজাইম গঠিত বিক্রিয়াটা হবে, অন্ধকার পর্যায়ে হবে, এবং এই জায়গাটা হলো স্ট্রোমা। তাহলে অন্ধকার পর্যায়ের বিক্রিয়াগুলো স্ট্রোমাতে ঘটে, আলোক অধ্যায়ের বিক্রিয়াগুলো থাইলাকয়েডে ঘটে। এইগুলো আমরা পড়াই, এগুলো বর্তমানের পড়া। তো আদিম যুগের পড়া বা আদিম যুগের কোশ্চেনটা দেখো কত সুন্দর ছিল। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন হয় পাতার কোথায়, নট ক্লোরোপ্লাস্টের। ক্লোরোপ্লাস্টের কথা বলে নাই, একদম আরো সুপারফিশিয়াল কোশ্চেন, এটাকে সুপারফিশিয়াল কোশ্চেন বলা উচিত। কোথায় ঘটে? এপিডার্মিসে? নো, এপিডার্মিসে ঘটে না। কোষ এবং শিরায়? না, অত ভিতরে কেমনে যাবে। পত্ররন্ধ্র ও বায়ুকুঠুরিতে? না, এই জায়গাতেও ঘটে না, স্ট্রোমাতেও ঘটে না। পত্ররন্ধ্রে ঘটে কিন্তু সামান্য পরিমাণে। প্রধান সালোক সংশ্লেষণ কোথায় ঘটে যদি বলে, ভাইয়া এই যে প্যালিসেড এবং স্পঞ্জি কোষে। মানে উত্তর হলো ডি। এখন ভাইয়া উত্তর কেন ডি তার ব্যাখ্যাটা আমরা ব্যাখ্যাতে যাই। ওই যে অলরেডি উত্তর করছো প্যালিসেড এবং স্পঞ্জি প্যারেনকাইমাতে। তো উত্তর কেন এই ডি, প্যালিসেড ও স্পঞ্জিতে কেন, সেটা দেখি। দেখো, সালোক সংশ্লেষণ প্রধানত পাতার মেসোফিল কোষে সৃষ্টি হয়। কোথায়? মেসোফিল টিস্যুতে সৃষ্টি হয়। ভাই, মেসোফিল টিস্যুতে দুই ধরনের কোষ থাকে, একটা হলো আমার প্যালিসেড আর একটা হলো স্পঞ্জি। আমি এখন চিত্রটা দেখি। দেখো, প্যালিসেড প্যারেনকাইমার কোষগুলো ঘন সন্নিবেশিত থাকে, একবারে এরকম, কোনো ফাঁকা থাকে না। যেহেতু ঘন সন্নিবেশিত কোষ, তার মানে এর ভিতরে ক্লোরোপ্লাস্টের পরিমাণও অনেক বেশি থাকে। প্যালিসেড প্যারেনকাইমাতে। তার মানে প্যালিসেড প্যারেনকাইমাতে সালোক সংশ্লেষণ অনেক বেশি হবে, এবং এই যে বলা আছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান এটি, অনেক বেশি থাকে। লম্বাটে কোষ থাকে, ঘনভাবে সন্নিহিত। আমি লম্বাটে একটু আঁকতে পারি নাই, আঁকবো না, এই যে লম্বাটে আঁকলাম। আচ্ছা ভাই, তাহলে স্পঞ্জি প্যারেনকাইমাটা কেমন? স্পঞ্জি প্যারেনকাইমাটা হলো ফাঁকা অনিয়ত আকৃতির কোষ থাকে, অনিয়ত মানে ঠিকভাবে নাই। বায়ুকুঠুরি থাকে, এখানে বায়ুকুঠুরি থাকে, এতেও ক্লোরোপ্লাস্ট থাকে কিন্তু কম পরিমাণে থাকে, যার কারণে কম পরিমাণ সালোক সংশ্লেষণ হয়। তো মেইনলি সালোক সংশ্লেষণ
এই দুই ধরনের কোষেই হয়, প্যালিসেড প্যারেনকাইমা এবং স্পঞ্জি প্যারেনকাইমা। এবং এই দুই প্যারেনকাইমা মিলেই হলো আমার মেসোফিল টিস্যু। মেসোফিল টিস্যু তাহলে কোথায় ঘটে? মেসোফিল টিস্যুর মধ্যে যে দুইটা কোষ থাকে, হয়ে গেল হারাই গেছে না। এখন কেমন লাগে দেখি আসছে কিনা। আল্লাহ আল্লাহ কারো যেন আসে। এভাবে আসছে কেন? বেঁচে গেছি কোনোভাবে, মানে ওই যে কানের আগা দিয়ে বেঁচে গেছি। এইখানে যদি কিছু হারাই যেত আমি জীবনে খুঁজে পেতাম না। আচ্ছা তাহলে কোনটা বললাম? মেসোফিল টিস্যু দুই ধরনের, প্যালিসেড আইকেই দেখাইলাম, স্পঞ্জি প্যারেনকাইমাগুলো অনিয়ত আকৃতির, ফাঁকা স্থান থেকে গ্যাসীয় বিনিময় হয়, বায়ুকুঠুরি থাকে, হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড অক্সিজেন গ্যাস চলাচল করে। এই টিস্যুতেও ক্লোরোপ্লাস্ট থাকে, তবে প্যালিসেডের তুলনায় কম। এই দুই প্রকার টিস্যুতে টিস্যু একসাথে মেসোফিল টিস্যু তৈরি করে এবং এখানে সালোক সংশ্লেষণ ও গ্যাসীয় বিনিময় প্রক্রিয়া হয়। বোঝা গেছে? খুবই সহজ এবং ভালো একটা কোশ্চেন। মানে একই সাথে আমার কোথায় ঘটে, এখনকার দিনের কোশ্চেন কেমন, কি জিনিস পড়তে হবে সালোক সংশ্লেষণের ক্ষেত্রে, সবই কিন্তু চলে আসছে। আচ্ছা নেক্সট কোশ্চেন আমরা দেখি। 9 নাম্বার কোশ্চেন আমরা চলে আসছি, কেমিস্ট্রি কোশ্চেন। 94-95 সালে আসছে। নিচের কোন উক্তিটি সঠিক নয়? সঠিক নয় টাইপের কোশ্চেন। একটু দেখি। অণু শব্দটি, মানে মিথ্যা কোনটা খুঁজে বের করতে হবে। অণু শব্দটি প্রথম ব্যবহৃত হয় অ্যাভোগাড্রোর হাইপোথিসিস। হ্যাঁ এইটাই বলছে, সরোয়া আমার মনে আছে, সরোয়ার সাথে বুঝতে পারছি। আচ্ছা, একই চাপ ও তাপমাত্রায় সকল গ্যাসের মোলার আয়তন সমান, মাস্ট 100%, এবং সেই মোলার আয়তন 22.4 লিটার এসটিপিতে। আর এসটিপিতে বললে 24.789 এসটিপিতে। বুঝা গেছে? আচ্ছা 3 নাম্বার, যে কোনো গ্যাসের আণবিক ভর তার বাষ্প ঘনত্বের সমান। ভুল, এটা আমি জানি। আণবিক ভর m তার বাষ্প ঘনত্বের দ্বিগুণ হয়, 2d, m = 2d হয়। তার মানে d বাষ্প ঘনত্ব = আণবিক ভরের অর্ধেক, m/2। তাহলে মিথ্যা তো পেয়ে গেছি, সঠিক নয়, উত্তর হবে সি। তাও দেখি ডি নাম্বারটা কি। নাইট্রোজেন অণুতে দুইটি পরমাণু থাকে, হ্যাঁ, n2, ঠিকই তো আছে, n3 n4 তো হয় না। এই যে সি, সবাই উত্তর করছো, সি হবে। তো 4টা লাইনেই পড়া আছে, 4টা লাইনেই জানলাম। হাইপোথিসিস ওয়ার্ডটা আসছে, এখনকার দিনেও তো বইয়ে হাইপোথিসিস আছে। কেন? মেয়ারের প্রকল্প শুনছো না? মেয়ারের প্রকল্প, যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে, একে মেয়ারের হাইপোথিসিস বলা হয়। হাইপোথিসিস এখনো আছে। এটা যথেষ্ট সহজ কোশ্চেন। আচ্ছা নেক্সট এবং লাস্ট কোশ্চেনে আমরা যাই। এই যে সূত্র আমি পড়াই দিলাম। চন্দ্রপৃষ্ঠে দুই ব্যক্তি আলাপ করলে কি হবে? ভালো কোশ্চেন, সহজ কোশ্চেন। লাস্ট কোশ্চেন ভালো কোশ্চেন আসছে, সহজ কোশ্চেন আসছে, এসে গেছি, তাই না? সহজ কোশ্চেন আসলে ভালো লাগে। একই শব্দ বারবার শুনবে কেন? চন্দ্রপৃষ্ঠে কি দেয়াল আছে নাকি? দেয়াল থাকলে না রিফ্লেক্ট হয়, দেয়াল থাকলে না রিফ্লেক্ট হয়। এখন তো দেয়াল নাই, তো ফাঁকা একটা জায়গা, তার মানে ভুল, এটা হবে না, এটা হবে না। আচ্ছা, ভূপৃষ্ঠের তুলনায় কম সময়ে শুনবে। ভূপৃষ্ঠের তুলনায় জি কম জানি, শোনাশুনি ব্যাপারে তো শুনি নাই রে ভাই। জি কম, 6/1 কেউ কারো কথা শুনবে না ভাই, এইটাই কারেক্ট। কেন? কারণ চন্দ্রপৃষ্ঠে তো বায়ুমণ্ডল নাই, নো বায়ুমণ্ডল। আর বায়ুমণ্ডলটা কি? বায়ুমণ্ডল আসলে একটা মাধ্যম। তো শব্দ সঞ্চারণের জন্য নিরবচ্ছিন্ন মাধ্যম দরকার, মাধ্যম দরকার। আলোর জন্য মাধ্যম দরকার না, শূন্য মাধ্যমে আলোর বেগ আমরা পড়ছি 3 × 10⁸ মিটার/সেকেন্ড। হ্যাঁ, কিন্তু শব্দ চলাচলের জন্য তো মাধ্যম দরকার। এখন তোমরা আমাকে একটা কোশ্চেনের উত্তর দাও তো, যে শব্দ চলাচলের জন্য কঠিন, তরল, বায়বীয় 3টা মাধ্যমের ক্ষেত্রে কোন মাধ্যমে সবার চেয়ে দ্রুত যাবে শব্দ?
বায়ুমণ্ডল নাই, মাধ্যম নাই, তাহলে হবে কি? শুনবে তবে তীব্রতা কম হবে। কত ঢং, ঢং ছাড়াই উত্তর হলো সি। বুঝা গেছে? তাহলে এই যে ব্যাখ্যা আছে, চন্দ্রপৃষ্ঠে দুই ব্যক্তি আলাপ করলে কেউ কারো শব্দ শুনতে পাবে না, কারণ বায়ুমণ্ডল নাই। আর বায়ুমণ্ডল না থাকলে সেখানে শব্দ চলাচল করতে পারবে না, কারণ মাধ্যম নাই। হ্যাঁ, পৃথিবীতে না আমরা শুনতে পারি, কারণ শব্দ বায়ুর মাধ্যমে চলাচল করে। চাঁদে যেহেতু বায়ুমণ্ডল নাই, তাই সেখানে শব্দ চলাচলের কোনো মাধ্যমও নাই। ঠিক আছে, থ্যাঙ্কস চলে আসছে। হ্যাঁ, থ্যাঙ্কস। এই যে রোজা উপলক্ষে সার্চ চলতেছে, টুক করে ভর্তি হয়ে যাও। আমরা ফ্রিতেই যদি এত জিনিস দিতে পারি, এত সাজাইতে পারি, মিডিয়াম গ্রুপে এবং পেজে একটু তাকায়। এখন পেজের চেয়ে আসলে গ্রুপ বেশি অ্যাক্টিভ হয়েছে, গ্রুপে প্রচুর পরিমাণে কোশ্চেন হচ্ছে। তো ফ্রিতেই তোমরা অনেক কিছু পাচ্ছ, যদি ইচ্ছা হয় থাকবা, রেগুলার থাকবা, দেখবা অনেক কিছু শিখতে পারবা, উপকার হবে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো। আর একটু জিনিস বলো যে এই দুটা ক্লাসে তুমি কিছু শিখলা কিনা, প্রশ্ন প্যাটার্ন শিখলা কিনা, পড়ার স্টাইল শিখলা কিনা, বলো তো। যে ভাই উপকার হয়েছে, 10টা কোশ্চেনে আমরা অনেক কিছু শিখতে পারছি। উপকার না হলেও বলো, টাইম লস গেছে, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছো? উপকার হয়েছে। ঠিক আছে, সবাই ভালো থাকো। কালকে টাইম মতো চলে এসো। কালকে 10:30টাতেও 3 নাম্বার ক্লাস হবে। 3 নাম্বার কোশ্চেন ব্যাংক সলভ, ওই আগের দিনের কোশ্চেন থেকে আমরা নতুন কি কি জিনিস শিখতে পারি দেখি। ঠিক আছে, আসসালামু আলাইকুম সবাইকে।